আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। পাকিস্তানের উপ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের বৈঠক। ৭১-এর অমীমাংসিত ইস্যু রাষ্ট্রীয়ভাবে সমাধানের পক্ষে জামায়াত। পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা সংবিধান বা আইনে নেই বললেন সিইসি। অস্ত্রবাজি ও ভোট জালিয়াতি চেষ্টার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা। এবং প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা চলছে বলে বিএনপির অভিযোগ। গণতান্ত্রিক নির্বাচন হলে জবাবদিহিতা নিশ্চিত হবে মন্তব্য। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা সংবিধান বা আইনে নেই। শাসনতন্ত্র বা আইনের বাইরে যেতে না পারে না নির্বাচন কমিশন। রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি ভোট জালিয়াতি চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সিইসি আরও বলেছেন, সরকার কোনো চাপ সৃষ্টি করলে প্রধান নির্বাচন কমিশনারের চেয়ারে থাকবেন না তিনি। রাজশাহী থেকে আবু সালেম মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সাদিয়া ওমর জানাচ্ছেন। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। তবে এর মধ্যেই প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে জোর প্রস্তুতিতে নির্বাচন কমিশন। রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কমিশন। অস্ত্রবাজি, কেন্দ্র ও ভোট দখল চেষ্টার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে সিইসি বলেছেন, যারা এই চেষ্টা করবে তাদের স্বপ্নভঙ্গ হবে। সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা নিয়েছেন তারা। ক্যান্সেল করে দেবো পুরা, যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরো একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এ ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব ইনশাল্লাহ। সুতরাং একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে, যতক্ষণ আমাদের সেন্স আছে, সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। পিআর পদ্ধতিতে ভোট নিয়ে চলমান আলোচনার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরেন সিইসি। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, রোববার নির্বাচনী সীমানার শুনানি শুরু হবে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সাদিয়া ওমর, চ্যানেল আই। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর গাবতলীতে বিএডিসি হিমাগার ও দারুসালাম থানা পরিদর্শন শেষে তিনি বলেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো গোষ্ঠীর ষড়যন্ত্র কাজে আসবে না। নির্বাচন ঘিরে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের অস্ত্র প্রবেশ করতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বিএডিসি হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। বৃষ্টির জন্য কৃষকের সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে দাম বাড়ছে বলে জানান তিনি। নির্বাচন বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আমাদের ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরাভাবে প্রস্তুত থাকব। জনগণ হলো ডিসিশন নেবে, মানে জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে,
সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। দেশে অবৈধ অস্ত্র প্রবেশ, সীমান্ত নিরাপত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে, শুধু নির্বাচনে না, অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম দেখতে রাজধানীর দারুস সালাম থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে এক আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন করা গেলে ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। রাহুল রায় জানাচ্ছেন। জাতীয় প্রেস ক্লাবে ছিল সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনা। বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সংগঠন অর্পণ আলোক সংঘ আয়োজিত আলোচনায় বক্তারা সামাজিক নানা অসঙ্গতির পাশাপাশি সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে বিভিন্ন মতামত তুলে ধরেন। সুন্দর সমাজ ও রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেছেন বিএনপি মহাসচিব। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সব কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি এটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা ও জনগণের প্রত্যাশা শীর্ষক আরেক আলোচনা ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রায় 16 বছর ধরে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গণমাধ্যমের উপর খড়গহস্ত হয়। দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আলোচনায় রাষ্ট্র গঠনে গণমাধ্যমের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের তাগিদ দিয়েছেন বক্তারা। মানুষের মনোজগতে যে পরিবর্তন, যে প্রত্যাশা আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে। বক্তৃতা দিলে, বক্তৃতার মাধ্যমে বললে হবে, এটা ঘটাতে হবে। তাহলে আজকে সবাই মিলে আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের মুক্ত সাংবাদিকতা এবং সাংবাদিকদেরও তো একটা জীবনযাপনের একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। বিএনপি নেতারা বলেছেন, সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা গেলেই গণ অভ্যুত্থানের যথার্থ মূল্যায়ন হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, কেউ ডাকসু নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি সব বলে দেবেন। উপাচার্যের বক্তব্যের প্রতিক্রিয়ায় ডাকসুর বিভিন্ন প্যানেলের প্রতিনিধিরা দায়িত্ব ছেড়ে দেওয়ার আগেই সব প্রকাশ করার দাবি জানিয়েছেন। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের জন্য শিক্ষার্থী বান্ধব নীতি করার আহ্বান তাদের। লালা নসীন জানাচ্ছেন। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যম সহ সবখানে যখন আলোচনা তুঙ্গে, তখন ঢাবি উপাচার্যের একটি বক্তব্য যোগ করেছে নতুন মাত্রা। যে কোনো অবস্থাতেই ডাকসু নির্বাচন বেশ চ্যালেঞ্জিং উল্লেখ করে টিএসসিতে এক অনুষ্ঠানে উপাচার্য বলেন, নির্বাচন ব্যাহত হলে দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি সব বলে দেবেন। আমার কোনো ম্যাজিক বুলেট নেই, আমি কোনো সুপার হিউম্যান নই। সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। উপাচার্যের এমন বক্তব্যে দেখা দিয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। বিশ্ববিদ্যালয়ে একটা গোষ্ঠী তারা প্রভাব বিস্তার করছে যেন ছাত্র সংসদ নির্বাচনটা না হয়। আমি মাননীয় বিসিআর উদ্দেশ্যে বলবো, আপনি বলুন কারা বাধাগ্রস্ত করতেছে, আমরা আপনার সাথে আছি, ডাকসুর জন্য ফাইট করেছি। আমরা শিক্ষার্থীরা এবং আমাদের ছাত্র সংগঠন সহ সকলে এই ডাকসুর পক্ষে ঐক্যমত আছি। ভিসি স্যার পদত্যাগ করলে আরেকজন ভিসি আসবে, কিন্তু ডাকসু নির্বাচন হবেই হবে। উনি জানে না রাজনৈতিক পক্ষগুলো ওনাকে নানানভাবে প্রভাবিত করার চেষ্টা করবে। তাহলে আমরা যে গত 10 মাস ধরে এতগুলা কথা বলতে বলতে হয়রান হয়ে গেলাম, এই কাজগুলি করতে পারলেই তো ওনাকে আর চাপ দেওয়ার কোনো জায়গা থাকতো না।
আমরা স্যারকে আশ্বস্ত করতে চাই, আমরা সহ সাধারণ শিক্ষার্থীরা আপনার পাশে আছে। আপনি ডাকসু আয়োজন করে যান, আপনাকে প্রভাবিত করা লাগবে না। ভোটের জন্য হলকার্ড প্রদর্শন ও আচরণবিধি লঙ্ঘন নিয়েও কথা বলেছেন শিক্ষার্থী প্রতিনিধিরা। প্রশাসনকে চাচ্ছে না যে নির্বাচনটা সুষ্ঠু হোক, মানে তাদের এরকম অপতৎপরতা কেন? এই প্রশ্নটা আসলে আমি আপনাদের মাধ্যমে তাদেরকে করতে চাই। একটি দলের একজন প্রতিনিধি একটা সম্পাদক সিলেকশন করছেন, ঠিক তার বিপরীতে একজন সম্পাদককে কেন ভোট দেওয়া হবে না সেই ক্যাম্পেইনে তিনি জড়িত হচ্ছেন। প্রার্থী যারা রয়েছেন তাদের ব্যাপারে অ্যাপ্রোচগুলো খুবই পজিটিভ এবং তারা আশাবাদী। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন নির্বাচনী আমেজ। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত। গাজা এখন মানবসৃষ্ট দুর্ভিক্ষের মুখে, বলছে জাতিসংঘ। ৩ দিনের ঢাকা সফরের প্রথম দিনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ৭১-এর অমীমাংসিত ইস্যু নিয়ে বাংলাদেশের সাথে রাষ্ট্রীয়ভাবে বৈঠক করে পাকিস্তানকে সমাধান করতে হবে। বিষয়টি সমাধানে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন এনসিপি নেতারা। মইনুল হাসান জানাচ্ছেন। প্রায় ১৩ বছর পর ঢাকায় বসছে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে নূর খান বেস থেকে পাকিস্তান এয়ারফোর্সের একটি উড়োজাহাজে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বিকেলে গুলশানে পাকিস্তান দূতাবাসে ইসহাক দারের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন বিএনপি, জামাত ও এনসিপির নেতারা। শুরুতেই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক করে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্কের জন্য আধিপত্য বিস্তারের ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান এনসিপির নেতারা। পরে জামায়াতে ইসলামীর ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে ৭১-এর অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করা ছাড়াও আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ও সার্ক সক্রিয় করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল বৈঠক করে ইসহাক দারের সঙ্গে। তবে বৈঠক শেষে কোনো কথা বলেননি মির্জা ফখরুল। সফরে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ২৪ ঘন্টায় আরও কমপক্ষে ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা শহরেই নিহত হয়েছে ৩৭ জন। ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামাস যুদ্ধবিরতির শর্ত না মেনে চললে গাজা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। হামাসের জন্য খোলা হবে নরকের দরজা। ওদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, গাজা এক মানবসৃষ্ট দুর্ভিক্ষের মুখে পড়েছে। এবারে কৃষি সংবাদ। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নরহরকাঠি গ্রামের শকর আলী ৬ বছর সৌদি ও বাহরাইনে কর্মজীবনের পর দেশে ফিরে নিজ বাড়ির মাত্র ১২ কাঠা জমিতে মধ্যপ্রাচ্যের সুখ্যাত মরিয়ম খেজুরের চাষ করে সফলতা পেয়েছেন। এবারের প্রকৃতি সংবাদ। হাওরের পানিতে পলিথিন, পানির বোতল, কোমল পানীয়ের বোতল এবং খাবারের খালি প্যাকেট ফেলা বন্ধের দাবিতে কিশোরগঞ্জের নিকলিতে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়েছে। নিকলি বেড়িবাঁধ এলাকায় এই কর্মসূচির আয়োজন করে পপি ক্রিয়া প্রকল্প। মানুষের জন্য ফাউন্ডেশন ও সুইডেন সরকারের সহযোগিতায় এটি বাস্তবায়ন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, হাওরকে রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। পানি দূষণ শুধু পরিবেশের ভারসাম্য নষ্ট করে না, বরং মানুষের জীবন জীবিকাও হুমকির মুখে ফেলে। আয়োজনে সভাপতিত্ব করেন নিকলি পপি ক্রিয়া প্রকল্পের কর্মকর্তা মোহাম্মদ শাহিন হায়দার। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ হওয়ার পর ভারত থেকে সুতা আমদানির পরিমাণ কমেছে। এখন সুতা আসছে সমুদ্রপথে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য অনুযায়ী স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ হওয়ার আগের 3 মাসের চেয়ে পরের 3 মাসে ভারত থেকে সুতা আমদানি 2,30,000 কেজি কমেছে। আগে দেশটি থেকে প্রতি মাসে গড়ে 5 কোটি কেজি সুতা আসত। বিধিনিষেধ আরোপের পর মে ও জুন মাসে এসেছে গড়ে 4 কোটি কেজি সুতা। চলতি বছরের মার্চের শেষ দিকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। পাখিবিদ ইনাম আল হকের 80 বছর উপলক্ষে অদম্য জীবনের উদযাপন শীর্ষক আলোচনা সভা হয়েছে। বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই আলোচনার আয়োজন করে বাংলাদেশ বার্ড ক্লাব। ইস্পেন্দিয়ার জাহিদ মিলনায়তনে আয়োজনের সভাপতিত্ব করেন বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ডাক্তার নিয়াজ আব্দুর রহমান। এ সময় বক্তারা পাখি বিশারদ ইনাম আল হকের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন। জাতীয় সংসদ নির্বাচনে নারীরা সরাসরি অংশ নেবেন নাকি সংরক্ষিত আসন থেকে নির্বাচন করবেন সে বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেখানে কোনো নারী প্রতিনিধি নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সংরক্ষিত নারী আসনে নির্বাচন ও নারীর ক্ষমতায়ন নিয়ে ছায়া সংসদে তিনি বলেন, ঐক্যমত্য কমিশন বয়েজ ক্লাবে পরিণত হয়েছে। সে সময় সংসদে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের দাবিতে ঐক্যমত্য কমিশন ঘেরাও ও কর্মসূচির কথা উঠে আসে। সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলেই নারীর ক্ষমতায়ন সংরক্ষিত হবে শীর্ষক ছায়া সংসদে বিজয়ী হয় সরকারি দল মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিপক্ষ ছিল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবার খেলার খবর। পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা সংবিধান বা আইনে নেই বললেন সিইসি। অস্ত্রবাজি ও ভোট জালিয়াতি চেষ্টার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা। এবং প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা চলছে বলে বিএনপির অভিযোগ। গণতান্ত্রিক নির্বাচন হলে জবাবদিহিতা নিশ্চিত হবে মন্তব্য। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।